like to call on stage our first panelist, Dr. Sheikh Samsuddin Ahmed, the Commissioner of Bangladesh Securities and Exchange Commission. Please give a round of applause for Mr. Shamsuddin Ahmed. The second panelist for today is Mr. Arif Khan, Vice Chairman of Shanta Asset Management Limited. Please can we have a round of applause for Mr. Arif Khan. The third panelist for today is Mr. Asif Ibrahim, Chairman of Chittagong Stock Exchange Limited. Can we have Mr. Ibrahim on stage, please? Fourthly, I would like to call on stage Mr. Rizwan Rahman, former President of Dhaka Chamber of Commerce and Industries. On stage, please. A huge round of applause for Mr. Rahman. Fifthly, I would like to call on stage Mr. Mohammad Zaman, the leader, Solutions Architecture, Amazon Headquarter, USA. On stage, please. And for today's session, our moderator would be Mr. Asif Khan, co-founder of Edge Ventures Limited. Can we have Mr. Asif Khan on stage, please? Thank you. Mr. Khan will take forward from this. Assalamu alaikum. উপস্থিত সবাইকে শুভেচ্ছা। আজকের সেশন 8 এটা আমরা ক্যাপিটাল মার্কেট নিয়ে কথা বলবো। আমি অ্যাকচুয়ালি শুরুতে কিছু পরিসংখ্যান দিয়ে শুরু করতে চাই। আমাদের কালকে আমি দেখছিলাম যে আমাদের যেই স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন মানে বাজার মূলধন বলি, শুধু যদি শেয়ার দেখি অ্যাবাউট $40 বিলিয়ন। আমরা যদি এখানে ক্লোজড এন্ড মিউচুয়াল ফান্ড এবং ডেট মার্কেট অ্যাড করি, এটা অ্যাবাউট $70 বিলিয়ন। সো অ্যাকচুয়ালি অ্যাবসোলুট নাম্বারের দিক থেকে নাম্বারগুলো আসলে ছোট না, নাম্বারটা মোটামুটি সিগনিফিক্যান্ট। কিন্তু আমরা যখন এটাকে অ্যাডজাস্ট করি আমাদের অর্থনীতির সাইজের সাথে, উইচ ইজ $400 বিলিয়ন প্লাস, ইকুইটি মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে 10%-এর মতো, আর টোটালটা যদি চিন্তা করি অ্যাবাউট 17%। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে যদি আমরা এই নাম্বারটা দেখি, যাদের পার ক্যাপিটাল জিডিপি আমাদের মতনই কাছাকাছি, ফাইন্যান্সিয়াল সেক্টর অনেক বড়, নাম্বার ইজ অ্যাবাউট 100%। সো রিয়ালিটি হচ্ছে এটাই যে অর্থনীতি যখন বড় হবে, ব্যবসা বাণিজ্য যখন বড় হবে, ক্যাপিটাল মার্কেট সাথে গ্রো করবে, এটাই ফ্যাক্ট। কিন্তু রিলেশনশিপটা আসলে একতরফা না। যেরকম বড় অর্থনীতি বড় ব্যবসার সাথে ক্যাপিটাল মার্কেট বড় হয়, ক্যাপিটাল মার্কেটও ইকোনমিকে বড় করার মধ্যে একটা বড় রোল প্লে করে। সো আমার যদি দেশের একটা স্মার্ট দেশের ভবিষ্যৎ চিন্তা করি, আমাদের আসলে ওরকমই শক্তিশালী একটা ক্যাপিটাল মার্কেটকেও ইমাজিন করতে হবে। সো এই টার্মটা স্মার্ট ক্যাপিটাল মার্কেট, এই টার্মটা আসলে এক্সিস্ট বা হয়তো ছিল না। আজকে আমাদের যে প্যানেল স্পিকার আছেন, ভেরি ফর্চুনেট অ্যান্ড গ্ল্যাড টু সে যে খুবই নলেজেবল এক্সপিরিয়েন্স একটা প্যানেল আছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্টলি আমার আসলে 5টা ডাইভার্স সেক্টর থেকে আমাদের প্যানেলিস্ট আছে। সো আই উইল ট্রাই টু টেক দিস অপরচুনিটি টু সর্ট অফ ডিফাইন একটা স্ট্রং ফাংশনাল ক্যাপিটাল মার্কেট আসলে কি। অ্যান্ড আই উইল আস্ক দ্য সেম কোয়েশ্চেন অন দ্য ফার্স্ট রাউন্ড টু ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ, অ্যান্ড আই উইল লাইক টু স্টার্ট উইথ মিস্টার রিজওয়ান। থ্যাংক ইউ। আমি জাস্ট উইদিন মাই স্টিপুলেটেড টাইম ফ্রেম আমি বলি, কারণ আমার থেকে আমি এখানে সবচেয়ে কম বিজ্ঞ আলোচক। সো টু স্টার্ট, যে মার্কেট কনফিডেন্স, আপনি আপনার যে ছোট উদ্যোক্তা যারা আছে বা আপনাদের স্মল ইনভেস্টার্স দ্যাট ইউ হ্যাভ, গেইনিং দ্য কনফিডেন্স ইজ দ্য কি। বাট ইভেন দো আমরা ইন দ্য লং রান উই হ্যাভ নট বিন এবল টু প্রোভাইড আ ভেরি হেলথি ক্যাপিটাল মার্কেট, মানে আমাদের বেশ 2বার কি 3বার মার্কেট যেটা আমাদের কোল্যাপস করেছে। এরপরে যেটা হয় যে যখন স্মল ইনভেস্টাররা যখন এফেক্টেড হয়, তো ওদের তো দে ডোন্ট হ্যাভ ফার্দার ক্যাপিটাল টু গো ব্যাক টু ডুইং ফার্দার ইনভেস্টমেন্টস, আনলাইক corporations or large-scale investors and so on. So long story short, আপনি যদি investors confidence-এর জন্য, unless you create a market where there is more demand for long-term investments than short-term investments, আমরা সবাই খুব শর্ট-টার্ম প্রফিটসের জন্য একটু বেশি আগ্রহী। আমরা সবাই চিন্তা করি যে আজকে শেয়ারটা কিনলে 1 সপ্তাহ পরে কীভাবে বিক্রি করে সেখান থেকে মুনাফা বের করতে পারবো। ফার্স্টে আমাদের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে ইনভেস্টরদের। বাট আমরা যখন দেখি যে একটা কোম্পানিতে আমি বিনিয়োগ করছি, বাট বিকজ অফ ল্যাক অফ মনিটরিং অর কমপ্লায়েন্স উইদিন দ্য কোম্পানি অ্যান্ড অলসো দ্য ফেলিয়ার বাই দি অথরিটিস টু অ্যাকর্ডিংলি টেক ইকুয়াল অ্যাকশনস, আমার 10 বছরের বিনিয়োগ বা 15 বছরের বিনিয়োগ যখন পড়ে যাচ্ছে, তখন আবার আমার কনফিডেন্সটা হারিয়ে যায়। সো ফার্স্ট থিংস ফার্স্ট হচ্ছে যে আমাদের রেগুলেটরি অথরিটি, দ্য সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, আওয়ার honorable member is here, the commissioner himself, and a former commissioner is here also. So
ওনারা যে জিনিসটা এখন করছেন, আমি অ্যাকচুয়ালি এখন একটু আমার টোনটা চেঞ্জ হয়ে যাবে। আই ওয়াজ থিঙ্কিং যে কম্পেয়ারিং যে 10 বছর আগে আমাদের বিসেকের যে পজিশনটা ছিল, তখন কিন্তু দেখেছি আমরা যে আজে বাজে কোম্পানিরা আমাদের এখানে এসে লিস্টেড হয়ে তারা টাকা বের করে তারা চলে যাচ্ছিল। আর নতুন কোম্পানির প্রতি সবারই একটা আকর্ষণ থাকে, সবাই মনে করে যে ভালো কোম্পানি হবে, শেয়ারের দাম বাড়বে বিকজ 10 টাকার ভ্যালু। বাট আলটিমেটলি কেউ না কেউ, ইফ ইউ আর উইনিং উইচ মিনস আই এম লুজিং, because you're buying at a low price and I'm selling at a low price. And then you're selling at a high price, I'm buying at a high price. So somebody is always losing. এই লং টার্ম প্রবাবিলিটিটাকে আপনাকে স্থিতিশীলতা আনতে হলে আপনাকে এখানে ইউ হ্যাভ টু এনশিওর মনিটরিং চেঞ্জ করা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। থ্যাংক ইউ রিজওয়ান ভাই। আমরা সেম প্রশ্ন আরিফ খান ভাইয়ের কাছে করতে চাই। হ্যাঁ, থ্যাংক ইউ আসিফ। আসলে প্রশ্নটা হচ্ছে যে আমাদের ক্যাপিটাল মার্কেটকে কীভাবে স্মার্ট ক্যাপিটাল মার্কেট করা যাবে। তো আমার কাছে যেটা মনে হয়, যেটা আপনার প্রশ্নের মধ্যেই প্রথম ইন্ট্রোডাকশনের সূত্রটা আছে, যে আমাদের দেশের ব্যবসা প্রতিষ্ঠান যারা বিজনেস করে তারা কত টাকা ক্যাপিটাল মার্কেট থেকে রেজ করতে পারে। আমাদের দেশে ম্যাক্সিমাম টাকা এখনও বিজনেস প্রতিষ্ঠান ব্যাংক থেকে রেজ করে, এবং যদি বেশি বেশি কোম্পানি ক্যাপিটাল মার্কেট থেকে টাকা রেজ করতে পারতো তাহলে ইকোনমিতে ক্যাপিটাল মার্কেটের রেলেভেন্সটা আরও আসতো। আমরা অনেক সময় দেখি যে বাংলাদেশের অর্থনীতি অনেক ভালো করছে এবং ক্যাপিটাল মার্কেটও ভালো করছে, কিন্তু অনেক সময় ডিসকানেক্ট দেখা যায়। হয়তো অর্থনীতি খারাপ করছে তখন ক্যাপিটাল মার্কেট ভালো করছে, অথবা ক্যাপিটাল মার্কেট খারাপ করছে তখন অর্থনীতি ভালো করছে। বিদেশে সাধারণত দেখা যায় ক্যাপিটাল মার্কেট ইজ দ্য ফার্স্ট মিরর অফ দ্য ইকোনমিক সিচুয়েশন অফ দ্য কান্ট্রি। তো আমি মনে করি যদি আমরা আরও বেশি বেশি কোম্পানি ক্যাপিটাল মার্কেট থেকে ফান্ড রেজ করতে পারে, যেটা হচ্ছে ক্যাপিটাল মার্কেটের মেজর ফাংশন, তাহলে যেটা আপনি বললেন যে আমাদের দেশের মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিও অ্যারাউন্ড 15 to 17%, যেটা ভারতে এখন 95%, ফিলিপিন্সে এখন 75%, অথবা ভিয়েতনামে 53%, সেই জায়গায় যখন আমরা যাব তখন বলা যাবে যে আমাদের ক্যাপিটাল মার্কেট স্মার্ট, বিকজ আমাদের বিজনেসম্যানরা ক্যাপিটাল মার্কেট থেকে তাদের রিকোয়ার্ড ফান্ডিং পাচ্ছে। এইটা একটা ডাইমেনশন। সো ওই ডিরেকশনে আমাদেরকে যেতে হবে। আরেকটা ডাইমেনশন হচ্ছে এই ক্যাপিটাল মার্কেটে যারা ইনভেস্ট করবে তারাও যেন তাদের ইনভেস্টমেন্টের ব্যাপারে এই একটা ধারণা থাকতে পারে যে আমি যেখানে ইনভেস্ট করছি এখানে গভর্নেন্সটা এনশিওর করা হবে যাতে আমার সাথে কেউ ফাউল প্লে না করে। অনেক সময় দেখা যায় বিভিন্ন দেশেই হয় যে আপনার স্টক মার্কেটে স্পেকুলেশন, ম্যানিপুলেশন, ইনসাইডার ট্রেডিং হয়। আমরা যদি আমেরিকাতে ইনসাইডার ট্রেডিং হয়, লন্ডনেও হয়, ইন্ডিয়াতে হয়, বাংলাদেশে হয়। আমরা যদি ইনসাইডার ট্রেডিংটাকে আরও প্রপারলি আইডেন্টিফাই করতে পারি এবং সেটাকে আপনার আইডেন্টিফাই করে আপনার প্রপার এনফোর্সমেন্টের মাধ্যমে যারা ইনসাইডার ট্রেডিংয়ের মাধ্যমে স্টক মার্কেটে ম্যানিপুলেট করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারি, তাহলে কমন ইনভেস্টরদেরও এই মার্কেটের উপরে কনফিডেন্স বাড়বে। যেমন আমাদের দেশে 9 কোটি মানুষের ব্যাংক অ্যাকাউন্ট আছে, মাত্র 15 লাখ মানুষের বেনিফিশিয়ারি ওনারশিপ অ্যাকাউন্ট আছে। তার মানে কোটি কোটি মানুষের কেন স্টক মার্কেটে অ্যাকাউন্ট নাই, তারা এখনও টেনশন করে যে এখানে গেলে আমার টাকা সেভ হবে কিনা। সো যখন আমরা আমার কাছে মনে হয় যে ম্যাক্সিমাম মার্কেট ম্যানিপুলেশন যেখানে হয় সেটা ইনসাইডার ট্রেডিং, এটা প্রোমোটার্স ড্রিভেন। প্রোমোটাররাই জানে অথবা তাদের টপ ম্যানেজমেন্ট জানে এবং তাদের সাথে কিছু কানেক্টেড লোক মিলে এই ম্যানিপুলেশনটা করে। সো ওইটা যদি আমরা যতটা সম্ভব মিনিমাইজ করতে পারি এবং এনফোর্সমেন্টের মাধ্যমে ওইটাকে কন্টেন্ট করতে পারি, যেটা অন্যান্য দেশে করার চেষ্টা করা হয়, আমাদের দেশেও করা হয়, কিন্তু যেহেতু আমরা এখনও ফ্রন্টিয়ার মার্কেট, এটা তো একটা ডেভেলপমেন্ট প্রসেস। এই দুইটা জিনিস, মোর ফান্ডিং ফ্রম দ্য ক্যাপিটাল মার্কেট বাই দ্য বিজনেস অ্যান্ড বেটার কন্টেনমেন্ট অফ দ্য ইনসাইডার ট্রেডিং যদি করা যায়, তাহলে আমি বলবো যে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট একটা স্মার্ট ক্যাপিটাল মার্কেটে যাবে আর কি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আরিফ ভাই। আমরা শামসুদ্দিন স্যারের কাছে একই প্রশ্নই দিচ্ছি যে স্মার্ট ক্যাপিটাল মার্কেট আপনার মতে আসলে কি? হ্যালো, থ্যাংক ইউ। স্মার্ট ক্যাপিটালের ভিতরে বলার আগে আপনি এটা বলেছিলেন যে আমাদের জিডিপিতে ক্যাপিটাল মার্কেটের সাইজটা, ইনফ্যাক্ট ইট ইজ ভেরি ইন্টারেস্টিং টু অবজার্ভ যে আমাদের জিডিপি যেই রেটে ইনক্রিজ করছে সেটার সাথে ক্যাপিটাল মার্কেট কোপ করতে পারছে না। সো ইট ইজ দেয়ার দ্য প্রবলেম রাদার যে আমাদের market cap to GDP is in a static or not so progressively increasing pattern, because
জিডিপির সাথে এটা কোপ করতে পারছে না। তো এখন কোপ করতে এটা আপনার ওই প্রশ্নের উত্তর দিয়ে সেখান থেকে ইনফ্যাক্ট কীভাবে এটা স্মার্টভাবে বলা যেতে পারে যে এই অবস্থানটা অর্থাৎ জিডিপির সাথে সে যে কোপ করতে পারছে না, সেটার জন্যে যারা প্রাইমারিলি দুটো স্টেক হোল্ডার, একটা হচ্ছে ইনভেস্টর, একটা ইনভেস্টি, তাদের দুজনেরই ইনফ্যাক্ট এক্সেসটাকে এনকারেজ করতে হবে। তাদের এক্সেসটা এনকারেজ করার জন্য যারা ইনভেস্টমেন্ট চাচ্ছে তারা যেন আরও সানন্দে যৌক্তিকতার সাথে মার্কেটে আসতে পারে, তাদের আগ্রহ জন্মায়, সেটা তৈরি করতে হবে। যেমন দেখেন আমাদের প্রায় 2.25 লক্ষ জয়েন্ট স্টক কোম্পানিতে রেজিস্টার্ড প্রতিষ্ঠান আছে, কিন্তু লিস্টেড কোম্পানি 400 নাই কিন্তু। এবং যারা এদেশের বড় বড় নাম, এখানে যে সমস্ত আমি অনেকের লোগো দেখছিলাম, তাদের অনেকেই কিন্তু মার্কেটে নাই, অধিকাংশই ইনফ্যাক্ট মার্কেটে নাই। তাহলে কেন নাই সেই প্রশ্নটাকে আসলে অ্যাড্রেস করতে হবে, সো দ্যাট উই ক্যান ফিগার ইট আউট। অ্যান্ড অলসো যারা ইনভেস্ট করবে ওই জায়গাতে তারা কেন করতে পারছে না সেটাকেও কিন্তু অ্যাসেস করতে হবে। তো এই দুই ক্ষেত্রেই অ্যান্সারটা হবে যে আমাদেরকে টেকনোলজিটাকে আরও ব্যাপকভাবে ইউজ করতে হবে, যাতে যে ট্র্যাডিশনাল কস্ট অ্যান্ড স্পিড এই দুটো অংশ ছাড়াও এক্সেস অ্যান্ড ট্রান্সপারেন্সিটাকে আমরা বৃদ্ধি করতে হবে। যদি টেকনোলজিকে ইউজ করে করতে পারি তাহলেই আমি মনে করি যে আমাদের ক্যাপিটাল মার্কেট স্মার্ট হবে, যেখানে মানুষ উইদাউট এনি হ্যাসেল হোয়াট এভার দ্য টাইপ অফ দেয়ার স্টেক, সে ক্যাপিটাল মার্কেট থেকে তার যে প্রয়োজনীয় সেবাটা দরকার সেটা নিতে পারবে, তখনই স্মার্ট ক্যাপিটাল মার্কেট হবে। থ্যাংক ইউ স্যার। আসিফ স্যারের কাছে প্রশ্ন, সেম প্রশ্নই। ধন্যবাদ। আসলে আরিফ, রিজওয়ান, আরিফ ভাই আর শামসুদ্দিন ভাই যেটা বললেন, আমার পার্সপেক্টিভটা উড বি লিটল ডিফারেন্ট। আমি উইল বি ফোকাসিং মোর অন টেকনোলজিক্যাল অ্যাসপেক্ট অফ আ স্মার্ট ক্যাপিটাল মার্কেট। কারণ যে সমস্ত প্রতিবন্ধকতাগুলো ওনারা বললেন, সেগুলো ওভারকাম করে একটা ভিশনারি ক্যাপিটাল মার্কেটে যদি আমরা যেতে চাই, আমাদেরকে অবশ্যই আমাদের টেকনোলজিকে লিভারেজ করতে হবে। এবং সেইটা কিসের মাধ্যমে করতে হবে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা আগের সেশনে ওখানে কথা হয়েছে, ব্লক চেইন আমাদের এন্ডোর্স করতে হবে, বিগ ডাটা অ্যানালিটিক্স আমাদের ক্যাপিটাল মার্কেটে ইনজেক্ট করতে হবে। যে সমস্ত প্রসেসগুলো নিয়ে আমরা কাজ করি আমরা স্টক এক্সচেঞ্জে, সেগুলো আমাদের অটোমেট করতে হবে। এখানে অনেকগুলো কম্পোনেন্ট আছে, যেমন স্টকস, বন্ডস এবং আমাদের যে কমোডিটিস আছে সামনে ফিউচারে, এই সমস্তগুলোকে টোকেনাইজেশন করতে হবে ডিজিটাল টোকেনের মাধ্যমে। এবং ব্লক চেইন দিয়ে করলে হয় কি, তখন ইউ ক্যান ডু ফ্র্যাকশনাল ওনারশিপ, ইউ ক্যান ডু ইমপ্রুভ লিকুইডিটি, ফাস্টার সেটেলমেন্ট। তারপরে আপনার লার্জ ভলিউমস অফ ডাটা, আগের সেশনেও কিন্তু ছিল, এখানে আপনার ডাটা অ্যানালিটিক্স এবং এআই যদি আনেন ক্যাপিটাল মার্কেটে, লার্জ ভলিউমস অফ ডাটা ফ্রম ডাইভার্স সোর্সেস, ইনফর্মড ইনভেস্টমেন্ট ডিসিশন, রিস্ক ম্যানেজমেন্ট, মার্কেট মনিটরিং, এই সমস্ত জায়গাতে আমরা আরও ইমপ্রুভমেন্ট আমরা করতে পারবো। আরও যেটা আমি মনে করি, এই টেকনোলজিকে এমব্রেস করলে আমাদের ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা আরও বাড়বে, যেটার অত্যন্ত প্রয়োজন। এই যে আরিফ ভাই বিশেষ করে বললেন যে ইনসাইডার ট্রেডিংয়ের কথা, ম্যানিপুলেশনের কথা, এগুলো আমরা তখনই বন্ধ করতে পারবো যখন আমরা এই প্রযুক্তি ব্যবহার করে সিঙ্গেল সোর্স ডাটা, রিডিউসড ফ্রড, এনহ্যান্সড অডিটেবিলিটি এবং ইমপ্রুভ ট্রাস্ট, ওই লেভেলে আমরা যেতে পারি। সুতরাং ওভারঅল আমি মনে করি যে আমাদের প্রযুক্তি এমব্রেস করতে হবে, আমাদের বোথ ফ্রম অ্যাক্রস অল দ্য ইন্টারমিডিয়ারিজ, যারা আছি আমরা, রেগুলেটর তো আছেন, স্টক এক্সচেঞ্জেস আছে, দ্য ব্রোকারেজ হাউসেস, দ্য ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, সবাইকেই আমাদের ভবিষ্যতে প্রযুক্তি নির্ভর একটা পুঁজিবাজারের দিকে যেটা হবে, যাতে করে আমরা এই স্মার্ট ক্যাপিটাল মার্কেটের দিকে আমরা যেতে পারি। থ্যাংক ইউ। জামান ভাই। থ্যাংক ইউ। আমি সবার কথা শুনতেছিলাম। দিস ইজ ভেরি অ্যামেজিং এবং একটা ইন্টারেস্টিং টপিক। সো একটা পার্সপেক্টিভ আমার মনে হয়, যেটা আমরা তো বাইরে থেকে দেখি, সো আউটসাইড ইন যেটা মনে হচ্ছে,
যে আমাদের একটা মেজর একটা অপরচুনিটি আছে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টগুলো সুন্দর করে বানানোর জন্য। কারণ আমরা দেখি বাইরে থেকে দেখে মনে হয় যে যেমন আমাজনে আমি আছি, আমাজনটা অনেকটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মতন, বাট অল্প কয়েকটা আছে পৃথিবী আমেরিকাতে। বাংলাদেশে কিন্তু গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ দের ইজ আ লট অফ দেম। এখানে যেটা আমি একটু অবজারভেশন অনুযায়ী যে দেখি না যে একটা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের মাধ্যমে আমি আমার গ্রুপ অফ ইন্ডাস্ট্রি থেকে দুইটা জিনিস বাদ দিয়ে দিলাম যেটা আমার জন্য হয়তো সুটেবল না, কিন্তু আরেকটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি থেকে ওই দুইটা জিনিস আমি কিনলাম। বা মার্জার অ্যান্ড অ্যাকুইজিশনের যদি একটু স্মার্ট ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট বানাইতে পারি, এবং দ্যাটস হাউ আই ক্যান রেজ কোয়াইট এ বিট অফ ফান্ড। উই সি দ্যাট আ লট। হ্যাঁ, আমাজনের দেখি অনেকগুলোতে লস করে, অনেকগুলোতে লাভ করে, বাট দিস গিভস এ সিগনিফিক্যান্ট ইনজেকশন অন ইনফ্লুয়েন্স এই মার্কেটে। এবং ওইভাবে যদি একটা দুইটা ইনস্ট্রুমেন্ট বানানো যায়, দ্যাট বিকাম সাকসেসফুল, সবাই কিন্তু সাকসেসফুল হয়ে যায়। আর আমরা যদি বাংলাদেশের ইফ আই লুক অ্যাট ইট, লেটস সে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, হ্যাঁ, এইখানে কিন্তু লজিস্টিক্স একটা বিশাল জিনিস। এখন আরও 5 জন সবাই লজিস্টিক্স করতেছে, সবাই সুতে কিনতে, সবাই অনেক কিছুই করতেছে। আই এম নট সেইং দ্যাট এনিবডি ডুইং এনিথিং রং, কিন্তু আমি যদি এই লজিস্টিক্সের সবগুলো মিলে একটা ইনস্ট্রুমেন্ট বানাই, 10টা লজিস্টিক্স কোম্পানি নিয়ে যেই সাপোর্টটা আমি দিতে পারবো 10টা ইন্ডিভিজুয়াল কোম্পানি ওইভাবে দিতে পারবে না। অ্যান্ড দেন ইফ আই গো টু দ্যাট ক্যাপিটাল মার্কেট, দ্যাট বিকামস মাই গ্লোবাল স্ট্যান্ডার্ড, দেন আই ক্যান অ্যাকচুয়ালি রেজ সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ মানি। উই বিকাম পার্ট অফ লাইক গ্লোবাল স্টক এক্সচেঞ্জ বা গ্লোবাল ফাইন্যান্সিয়াল মডেলে, গ্লোবাল এরিনাতে চলে যেতে পারবো। ফর এক্সাম্পল, এভরি অর্গানাইজেশন এসএপি ব্যবহার করতেছে টেকনোলজি অনুযায়ী, বা ব্লক চেইন হয়তো তারা ব্যবহার করার চিন্তা করতেছে, বাট আই এম নট ইউজিং ইট। কারণ ব্লক চেইন যদি আমি ব্যবহার করা শুরু করি অনেক দিন সময় লাগবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমার স্কিল দরকার আছে, আমার মডেলিং, কিন্তু আরেকজন অলরেডি ইউজ করতেছে। বা হোয়াট হ্যাপেন্স ইজ দ্যাট ওয়েন ইউ হ্যাভ এ ভেরি লার্জ অর্গানাইজেশন উইথ এ অনেকগুলো জিনিস আছে, আমিই তো করতে পারি, হ্যাঁ, এটা আমাদের হতে পারে, বিকজ আই ক্যান হায়ার 5 people and 10 people they can do it. আমাদের মতো কোম্পানিতে আমাদের 15 লক্ষ 16 লক্ষ এমপ্লয়ি আছে, কিন্তু তারপরেও কিন্তু আমরা বাইরের থেকে লোকজন নিয়ে ইনস্ট্রুমেন্টগুলো বানাচ্ছি। সো আই ফিল লাইক দ্যাট টু বিকাম দ্যাট ইনভেস্টমেন্ট ইন টার্মস অফ ক্যাপিটাল, টু বিকাম স্মার্ট, we need to join our hands together. Financial industry-গুলো, অ্যাসেট ম্যানেজমেন্ট হোক, স্টক এক্সচেঞ্জগুলো হোক, দে নিড টু এনকারেজ যে কীভাবে আমি এটাকে ইনস্ট্রুমেন্টটাকে প্যাকেজ করতে পারি। এগেইন সবার বিভিন্ন জনে অনেক কিছুই বলছেন, আই ডিডন্ট ওয়ান্ট টু টাচ অন দ্যাট থিং। আমরা যদি প্যাকেজ করতে পারতে, আই থিঙ্ক দ্যাট উড হ্যাভ এ গ্লোবাল ইমপ্লিকেশন। যেমন ক্রস বর্ডার এর জন্য কিছু করা, ফান্ডামেন্টালি ইটস এ গ্যাপ। হ্যাঁ, সবাই কিন্তু আবার দেখা যাচ্ছে যে ওই লজিস্টিকের জন্য একই পয়সা খরচ করতেছে, সাপ্লাই চেনের জন্য। তারপর দেখা যায় যে অপটিমাইজড, এই যে কন্টেইনার অপটিমাইজেশন প্রত্যেকে আলাদা আলাদা করে করতেছে, ইজ রিয়েলি নট নিডেড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। আরেকটা জিনিস হবে কি, এইটার মাধ্যমে অন্য দেশগুলা দেখবে যে দিস ইজ এ ভেরি বিগ থিং, তখন ওই লার্জ কোম্পানিগুলা যেমন আমাজন, গুগল, মাইক্রোসফট, টেকনোলজি কোম্পানিগুলো বলবে যে লেট মি ইনভেস্ট অন দ্য টেকনোলজি পোর্শন অফ দ্যাট প্যাকেজ। তার মানে আমি ক্যাপিটাল মার্কেটে যেতে পারি এবং ওদেরও ভালো ফান্ডিং আছে, এবং যখন তারা আসবে, হোয়াট হ্যাপেন্স ইজ দ্যাট যখন আমি বলি যদি আমাজন এই কোম্পানিতে ইনভেস্ট করছে বা গুগল এখানে ইনভেস্ট করছে, then when you try to raise that fund in the capital market, it goes significantly higher. You get significant premium out of it. এবং আপনি আরেকটা জিনিস বলছেন, I wanted to finish with that one, is a long term. A lot of time we do it for short term, and it's very tough to get anything short term because it's not sustainable. লং টার্মের জন্য যদি আমরা চিন্তা করি, there might be আমাদের মাল্টিপল ইটারেশন হবে। একটা প্যাকেজ বানালাম, এটা কাজ করলো না, that doesn't mean that it failed, the whole method and procedure and process failed. It means that we learned something that can be improved, and this is how if we can package it. And because আমি ভেরি কুইক একটা ডাটা দিচ্ছি যে আমি আমাজনের স্টার্ট আপদেরকে নিয়ে কাজ করি, আমার ধরেন আমাদের পারভিউতে 93,000 স্টার্ট আপ আছে। আমি জাস্ট দেখতেছিলাম টপ 500 স্টার্ট আপের কত টাকা তারা রেজ করতে পারছে। দে আর নট অলওয়েজ রেজিং ফ্রম ক্যাপিটাল মার্কেট, বাট ইনভেস্টমেন্ট, ভিসি প্লাস ফান্ড রেজিং অ্যান্ড আদার ইনভেস্টমেন্ট ফ্রম আইপিও থেকেও কিছু করতেছে। দে হ্যাভ রেজ 500টা কোম্পানি, $127 billion, only top 500 companies, just because of the fact they're using latest technologies. আর এটা শুধু আমাজনের স্টার্ট আপ। So what happens is that, however, they have done significant amount of packaging and reusability. So, and that's kind of like, to become a smart Bangladesh, we need to unite
where we are the best and get all other people to come join us. I think that would make our country accelerate very rapidly. থ্যাংক ইউ জামান ভাই, সুন্দর আনসার দিলেন। আমি যদি আসলে উদ্দেশ্যটা ছিল যে একটা স্ট্রং ফাংশনাল ক্যাপিটাল মার্কেটসের ডেফিনেশনটা তৈরি করা, এবং আপনারা সবাই এখানে কিছু না কিছু পার্সপেক্টিভ তুলে ধরেছেন, এবং আমি যদি একটু ছোটো করে সামারাইজ করি যে একটা স্ট্রং মার্কেটের জন্য আমার ইনভেস্টর প্রোটেকশন লাগবে, যেটা রিজওয়ান ভাই বলছেন। আরিফ খান ভাই বলছিলেন যে উই নিড মোর ইস্যুস, আমাদের মার্কেট ক্যাপ টু জিডিপি এখনও কম, এখানে বাড়ানোর অনেক স্কোপ আছে। এবং এখানেও আরিফ ভাই আপনি ইউ অলসো মেনশনড অ্যাবাউট দ্য লেভেল প্লেইং ফিল্ড, উইচ ইজ সর্ট অফ কানেক্টস টু হোয়াট রিজওয়ান ভাই মেনশন। We also talked about the breadth of products that are required. We know যে আসলে আমাদের recently treasury bonds have been incorporated into the market, and I know there are plans in place যে ETFs এবং অন্যান্য প্রোডাক্টও মানে different asset classও অন্তর্ভুক্ত করার। আসিফ ভাই and জামান ভাই both talked about technology as well as consolidation and like packaging the right product, যে right ইনভেস্টারের জন্য রাইট প্রোডাক্ট লাগবে, অলসো ফর দ্য রাইট আপনার হচ্ছে গিয়ে যে ইস্যুয়ার যে ক্যাপিটাল রেইজ করছে, কারো হয়তো একুইটি লাগতে পারে, কারো হয়তো ডেট লাগতে পারে, কারো হয়তো একটা কোয়াজি ডেট একুইটি স্ট্রাকচার লাগতে পারে। সো আই থিঙ্ক দ্যাট রিয়েলি সামস আপ যে দ্য ডেফিনেশনাল অ্যাসপেক্ট। বাট অ্যাজ আই স্টার্টেড মাই স্পিচ, আমি বলছিলাম যে আসলে আমাদের এখানে ডিস্টিংক্ট স্টেক হোল্ডার্সের অলরেডি এখানে আছে, অ্যান্ড আমি যেভাবে আপনাদেরকে দেখি আমি আপনাদেরকে একটু বলি। রিজওয়ান ভাই অবভিয়াসলি রিপ্রেজেন্টিং দ্য বিজনেস কমিউনিটি, আরিফ ভাই এখনকার যদি বলি আপনি অ্যাসেট ম্যানেজমেন্ট, ওয়েলথ ম্যানেজমেন্ট, ইস্যু ম্যানেজমেন্ট, অল দ্যাট সাইড, Shamsuddin sir obviously the regulatory side, Asif bhai the stock exchanges, and then we have Zaman bhai on the technology. So to achieve the vision that we defined, this is what we want to go to. Again the same question for all five, but the questions প্রেক্ষাপটটা হচ্ছে এরকম যে what can your industry, আপনি যদি business community do to achieve that goal, and what support do each of you need from the other stakeholders to reach that goal? কারণ আসলে একক একটা এফর্টে তো হবে না, এটা সম্মিলিত একটা চেষ্টা লাগবে। সো রিজওয়ান ভাই আপনার কাছে আবার আসলাম। আসলে আমি সবার পক্ষে জবাব দিয়ে দিব। আমাদের প্রয়োজন হচ্ছে পলিসি কোঅর্ডিনেশন, এটা সবারই। আপনি বললেন আরিফ ভাই আরিফ ভাই নয় অ্যাসেট ম্যানেজমেন্ট বলে ওনাকে ছোটো করেন না, উনি অনেক কিছু প্লাস হি ইজ অলসো বিন অন দি আদার সাইড অফ দ্য টেবল, রাইট? বাট আমাদের পলিসি কোঅর্ডিনেশন, উই অল নো হোয়াট উই নিড পলিসি সাপোর্ট, উই নিড ট্যাক্স ব্রেকস। এই আমি এত বিস্তারিত যাচ্ছি না তো সময় স্বল্পতার কারণে। আমি আপনাকে বলি যে আমি একটু অন্য প্রসঙ্গে যাই, আপনার প্রশ্নের বাইরে। হ্যাঁ, আমার স্টক মার্কেটের থেকে টাকা কেন লাগবে? আমি আপনাকে সিম্পল একটা উদাহরণ দিয়ে বলি। আমি এই মুহূর্তে আমার একটা তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান আছে, যেখানে আমার একটু বর্তমান আর্থিক সংকটের কারণে আমার আর্থিক সংকটে আমি যাচ্ছি, আমার এখন টাকা লাগবে। আমি এই মুহূর্তে চাই রাইট শেয়ার ইস্যু করতে। কেন? বিকজ আমি যদি ব্যাংকের থেকে ঋণ করি, আমাকে সেখানে ইন্টারেস্ট দিতে হবে, আমাকে সেখানে আমার কস্ট বেড়ে যাবে, আমার কস্ট অফ ফাইন্যান্সিং বেড়ে যাবে। কিন্তু আমি যদি ক্যাপিটাল মার্কেট থেকে টাকাটা তুলতে পারি, এটা কিন্তু স্পন্সরদেরকে তাদের শেয়ারের বিনিময় বা আমাদের ইনভেস্টরদেরকে তাদের শেয়ারের বিনিময়, সেখানে কিন্তু আমার খরচ কমে যাচ্ছে। এই কনফিডেন্সটা আমার মার্কেট থেকে দরকার, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি স্মার্ট বাংলাদেশ নেবেন। স্মার্ট বাংলাদেশের সাথে কিন্তু ভিশন 2041 অ্যাটাচড। ভিশন 2041 ইজ নট অনলি জাস্ট আ স্মার্ট বাংলাদেশ অর আ ডেভেলপ নেশন, অনেক কিছু। এটা দ্যাট ইজ দ্য মেইন হেডলাইন। এখানে আপনি আজকে ফর এক্সাম্পল আমাদের যে অবকাঠামো উন্নয়নের জন্য যে আমরা একটা কাজ করছি, আমাদের ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্সিংটা কোত্থেকে আসবে? 2030-এর মধ্যে যে আমাদেরকে মিডল ইনকাম কান্ট্রি হওয়ার জন্য যে আমাদের $330 বিলিয়ন লাগবে ইন লজিস্টিক্স ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট, এই টাকাটা কি ব্যাংক দিবে? এই টাকাটা কি বহির্বিশ্বের থেকে আমাকে ওয়ার্ল্ড ব্যাংক দিবে? না IMF দিবে? না, সম্ভব না। আমাদেরকে প্যারালেল ফাইন্যান্সিং সোর্স খুঁজতে হবে। ইট ক্যাপিটাল মার্কেট ক্যান বি আ কি ড্রাইভার ফর ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্সিং। আপনি বন্ড তৈরি করেন, আপনি ডেরিভেটিভ অপশন বিভিন্ন প্রোডাক্টস আছে, এগুলাকে তৈরি করতে বিদেশে করছে, আপনার পাশের দেশগুলোতে করছে, আমাদের আঞ্চলিক যেসব জায়গাগুলো সেখানে করা হচ্ছে। সেই কনফিডেন্সটা যদি আমাকে আনতে হয়, আমাকে এ ধরনের প্রোডাক্ট তৈরি করতে হবে। এ ধরনের প্রোডাক্ট তৈরি করার জন্য এটা আমাদের রেগুলেটররাও জানেন, আমাদের স্টক মার্কেটের যারা আমাদের এক্সচেঞ্জ যারা আছেন ওনারাও জানেন, আমরাও জানি। এখন সরকার একটা দিক নির্দেশনা দিচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে হয়তো আমি এক্সপেক্ট করছি যে আমাকে রেগুলেটর একটা পলিসি দেবে। রেগুলেটর কিন্তু পলিসি দেয় না, পলিসি দিবে অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয় পলিসি দিয়ে এটা রেগুলেটর উইল বি দি এক্সিকিউটর, বা রেগুলেটর দিতে হবে তো।
আমি কিন্তু যে জিনিসটা এখন আমি মনে করছি যে আমি বিসেক বা ঢাকা স্টক এক্সচেঞ্জের কাছে থেকে সমস্যা সমাধান করতে পারবো, ওনারা পারবেন না। ওনাদের ওই আমাদের যেটা একটা মূল প্রবলেম হয়, আপনি যদি দেখেন ওই যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এটা কিন্তু আমরা খুব একটা সাকসেস স্টোরি হিসাবে করতে পারিনি। কেন? বিকজ ল্যাক অফ ইন্টার মিনিস্টেরিয়াল কোলাবোরেশন। ওই গণপূর্ত মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয়ের সাথে কাজ করছে না, ভূমি মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের কথা শুনছে না, অর্থ মন্ত্রণালয়ের কথা এনবিআর শুনছে না। মানে এই ধরনের ল্যাক অফ ইন্টার মিনিস্ট্রিয়াল কোলাবোরেশনের জন্য কিন্তু আমাদের ঝামেলাগুলো হয়। সো এইখানে আপনি যদি একটা মানে হারমোনাইজ কোলাবোরেশন থাকে, তাইলে আপনি আপনার মার্কেটে প্রোডাক্টস লঞ্চ করতে পারবেন, মার্কেটে কনফিডেন্সও বাড়বে, অ্যাট দ্য সেম টাইম আপনি স্মার্ট, এই যে সবগুলো স্মার্ট আমি দেখছিলাম এখানে, আমার স্মার্ট গভর্নমেন্ট আগে করতে হবে। স্মার্ট গভর্নমেন্ট শুড ক্রিয়েট অ্যান এক্সাম্পল দ্যাট দিস ইজ হোয়াট উই ওয়ান্ট টু বি। আপনি আগে স্মার্ট হন, তারপর তো জনগণ উইল ফলো। দ্যাট ইজ দ্য জনগণের কাজ। হ্যাঁ, আজকে একজন প্রশ্ন করেছিলেন যে টেকনোলজি ড্রিভেন হিউম্যানস। নো, হিউম্যানস মেড দ্য টেকনোলজি ইন দ্য ফার্স্ট প্লেস। তো উনি যদি ড্রিভেন হতে পারে, আপনি পারবো না কেন? আপনার হয়তো সেই কনসেন্ট্রেশনটা নেই। তো সেই পারসেপশন থেকে আপনাকে এখন স্মার্ট ইনভেস্টমেন্ট, যদি আপনি স্মার্ট ক্যাপিটাল মার্কেট, যেটা আপনার মূল প্রশ্ন ছিল, আমি যদি সেখানে চলে যাই, আমি এটা 30 সেকেন্ডে শেষ করে দিচ্ছি। সেখানে আপনাকে পলিসি কোঅর্ডিনেশনের পাশাপাশি আপনাকে যথেষ্ট ফিসক্যাল পলিসির কিছু ব্যর্থতাও কিন্তু আমাদের আছে। সেটা কিন্তু আমি কিন্তু খালি পাবলিক সেক্টরকে বলছি না, সেখানে প্রাইভেট সেক্টরেও দোষ আছে। এক হাতে তো তালি বাজে না। আমরা খালি কমপ্লেন করছি, আমাদেরকে এটা দেন এটা দেন, কিন্তু যখন দিচ্ছে সরকার, তখন আমাদের মধ্যে কিছু দুষ্টচক্র ব্যাড এক্সাম্পলস ক্রিয়েট করছে। তো আপনাকে এখানে ফিসক্যাল পলিসি সাপোর্ট থেকে শুরু করে আপনার একটা ইনক্লুসিভ স্টেক হোল্ডার কনসালটেশন, আজকে আমরা এখানে যেটা করছি, সেটা যেন পাবলিক সেক্টর এবং প্রাইভেট সেক্টর অফিসিয়ালি ইন আ ফর্মাল ফোরামে এটা যেন হয়। এটা যদি আপনি করতে পারেন, আসলে সমস্যাগুলোর রেকমেন্ডেশন প্রাইভেট সেক্টর একাধিকবার দিয়েছে। আই এম শিওর Chittagong Stock Exchange chairman has given some sort of his views to the government on where he wants to see the stock exchange in the future. So has Dhaka Stock Exchange, so has all these brokers, so has all these asset managers. তারা দিয়েছে। এটা হয়তো এখন রেগুলেটর দিবে কার কাছে? গভর্নমেন্টের হাইয়েস্ট অথরিটির কাছে। সেখান থেকে ফাইনালি যদি কোঅর্ডিনেশনটা আসে, তাহলে এগুলো এভরিথিং উইল ফল ইন লাইন। ইটস গোইং টু বি এ ডমিনো এফেক্ট। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ রেজন ভাই। আরিফ ভাই, আপনার কাছে সেম প্রশ্ন, কিন্তু আমি একটু একটা জিনিস করতে যাচ্ছি যে আপনারটা একটু মোর স্পেসিফিক, যেহেতু আপনাদের ইউ লাইক আই মেনশন ইউ হ্যাভ ওয়েলথ ম্যানেজমেন্ট অ্যান্ড ইউ হ্যাভ মার্চেন্ট ব্যাংক অ্যাজ ওয়েল। আসলে আমরা যদি ডেপথ বাড়াতে চাই, মার্কেটে মোর ইস্যু জানতে চাই, কি চ্যালেঞ্জ আপনারা ফেস করছেন এবং কি জিনিসটা অন্যরা আপনাকে হেল্প করতে পারবে টু হেল্প উইথ দ্যাট চ্যালেঞ্জ? জি, আসলে আমাদের দেশের বিজনেস কমিউনিটি ক্যাপিটাল মার্কেট থেকে টাকা রেজ করার ব্যাপারে অতটা আগ্রহী না অনেক ক্ষেত্রেই। প্রথমেই তাদের জন্য ব্যাংক থেকে টাকা তুলে অভ্যস্ত, এটা অনেক বছরের কালচার। আর ক্যাপিটাল মার্কেট থেকে টাকা তুলতে গেলে তাকে তার অনেক জিনিসপত্র পরিষ্কার করে আসতে হয়। যেমন আমাদের এখানে অনেক কোম্পানি আছে যারা প্রচুর বড় বিজনেস করছে, কিন্তু ওদের ক্যাপিটাল স্ট্রাকচারটা খুব ছোট, ওদের ভ্যাট রিলেটেড অনেক ডিসপিউট রয়ে গেছে, ওদের ইনকাম ট্যাক্স অ্যাসেসমেন্ট কমপ্লিট না, ওদের ম্যানেজমেন্ট টিমে গভর্নেন্সটা ওরকম টিম স্ট্রাকচার তৈরি করা হয় নাই। তারা চায় ক্যাপিটাল মার্কেটে টাকা তুলতে, কিন্তু এই জিনিসগুলোকে ফিক্স করতে কয়েক বছর ধরে একটা পরিকল্পনা করতে হয়। সো এইটা একটা কালচারাল শিফট। এই কালচারাল শিফটের জন্য আমাদের বর্তমান কমিশনার শামসুদ্দিন সাহেব এখানে আছেন, আমাদের চেয়ারম্যান শিবলি আছেন। তো আমরা কিন্তু সবাই ওনাদের উদ্যোগে মার্চেন্ট ব্যাংকসগুলো সবাইকে বুঝাচ্ছি যে আপনারা ইউ ক্যান কাম টু মার্কেট অ্যান্ড রেজ মানি, এবং এখন একটা এসিসির একটা মাইন্ডসেট আছে যার তারা মার্কেট ক্যাপ বাড়াতে চায়। তো আমার মনে হয় এটা প্রসেস শুরু হয়েছে, কিন্তু এটা একটা মাইন্ডসেট, একটা ব্যাপার। এবং মাইন্ডসেট শুধু না, আপনি আনলিস্টেড কোম্পানি হয়তো ইনকাম ট্যাক্স প্রপারলি দিচ্ছে না, এখন লিস্টেড কোম্পানি হতে গেলে আপনাকে পুরা পরিষ্কার হয়ে আসতে হবে। সো সেটা বিজনেস কম্পিটিটিভনেস নষ্ট করে ফেলতে পারে, সেই কারণে অনেক বিজনেস পিপল আগ্রহী না। এটা একটা ইস্যু। আরেকটা ইস্যু হচ্ছে যে এর সাথে অনেক সময় লাগে, অডিট করতে হয়, রেটিং করতে হয়, ডিউ ডিলিজেন্স করতে হয়। আমার ধারণা পুরো প্রসেসটা কমপ্লিট করতে ব্যাক এন্ডে রেগুলেটরের কাছে আসার আগেই 6 মাস থেকে 1 বছর লেগে যায়, যদি মোটামুটি একটা সময় লাগে। তারপরে আরেকটা ইস্যু হয়, অনেক বিজনেস পিপল স্টক মার্কেট থেকে টাকা তুলতে চায় না। তারা মনে করে আমার কোম্পানি আমি প্রাইভেট সেক্টর লোককে কেন দিব, আমার শেয়ার বিক্রি করবে, আমার কোম্পানি আমাদেরই থাকবে, ফ্যামিলি কোম্পানি থাকবে, এখানে বাইরের লোক শেয়ার হোল্ডার হিসেবে আসবে, এটা আমার পছন্দ না। আমরা এগুলো প্র্যাকটিক্যাল প্রবলেম দেখেছি। আবার অনেকে লিস্টেড কোম্পানি হলে আরেকটা জিনিস ফেস করে যে আমি অ্যানুয়াল জেনারেল মিটিং করে অল্প কিছু লোক, অল্প কিছু শেয়ারের মালিক, তারা এসে আজে বাজে কথা বলবে আমাকে, সেটাও আমি ফেস করতে চাই না। সো অন্টারপ্রেনিয়ার বিজনেসটা বিল্ড করেছে অনেক কষ্ট করে। সো তার এতগুলো ফ্যাক্টর, আমি পাবলিক ডিসক্লোজ করতে চাই না, অনেক সময় লাগে, আমার ট্যাক্স ভ্যাটগুলোকে পরিষ্কার করে আসতে হয়, আমার এজিএম ফেস করতে হয়, প্রাইভেট লোক আমার বোর্ডে আসতেছে, এরপরে
রেগুলেটরের কাছে জমা দেওয়ার পরে রেগুলেটর এখন অনেক আমাদেরকে অনেক ফ্যাসিলিটেট করেন। যেমন একটা ইস্যু রেগুলেটরের ব্যাপারে ওদের আসে যে আমাদের কী ভ্যালুয়েশন আমাদের শেয়ারটা বিক্রি করবো। যে ভ্যালুয়েশনটা কিন্তু প্রতিবারই 2-1 বছর পর রেগুলেটর মার্কেটকে দেখে দেখে ডাইনামিকভাবে চেঞ্জ করতেছে এবং এখনও একটা প্রক্রিয়া আছে। এবং আমাদের সাথে অনেক কোম্পানি বলে যে আমরা হয়তো এই ভ্যালুয়েশনটা কনজারভেটিভ। এখন ওনারা যে আইনটা করে রাখছে সেই আইনটা আসলে আমরা মার্কেট স্টেক হোল্ডারটা একসাথে আলাপ করেই করেছি। এখন এই কনজারভেটিভ ভ্যালুয়েশনটা যদি একটু ছেড়ে দেওয়া হয় তখন আবার মিডিয়া এসে প্লে করে যে আপনারা একটু বেশি হাই প্রাইসে এই কোম্পানির শেয়ারটা ছাড়তে পারমিশন দিলেন কেন। এখন রেগুলেটর হচ্ছে একটা মাঝখানে এমন একটা জায়গায় যে আপনি কোম্পানিকে আনতে গেলে তাকে রাইট ভ্যালুয়েশন দিতে হবে, আবার দিলে স্মল ইনভেস্টার অ্যান্ড মিডিয়া কামস দ্যাট এই ভ্যালুয়েশনটা তো বেশি হয়ে গেছে। সো যেখানে একটা সোশ্যাল একটা স্টিগমা আছে আমাদের দেশে ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টাররা ভাবে যে আমি যত আইপিও আসে অ্যাপ্লাই করলে সবগুলোতে লাভ করতে হবে আমাকে। ইটস নট এ সোশ্যালিস্টিক ইকোনমি, এটা একটা মার্কেট ইকোনমি। ফেসবুক যখন প্রথম স্টক মার্কেটে লিস্টেড হয়েছিল তার 6 মাসের মধ্যে ফেসবুকের প্রাইস 50% ডাউন হয়ে গেছিল। আবার সেই ফেসবুকে কিন্তু এখন $500 বিলিয়ন কোম্পানি। সো স্টক মার্কেটে প্রাইস উঠবে নামবে, এটা কোনো গ্যারান্টিড রিটার্ন দিতে পারবে না। গ্যারান্টিড রিটার্ন হতে গেলে আপনাকে ব্যাংকে এফডিআর করতে হবে অথবা সঞ্চয়পত্র কিনতে হবে। সো রেগুলেটরকে এই যে একটা কমপ্লেক্স সোশ্যাল স্টিগমা, মিডিয়ার একটা এই সব কিছু মিলেই কাজটা করতে হয়। তো এইগুলো মিলে আমি মনে করি যে এটা একটা কমপ্লেক্স জার্নি, ইটস এ কালচারাল জার্নি। এটা সবাই মিলে আমরা চেষ্টা করতেছি। আমাদের কোম্পানি 1 বছরের মার্চেন্ট ব্যাংক, আমরা এরকম 5-7টা বড় কোম্পানির সাথে ডিসকাশনে আছি এবং আমরা মিটিংও করেছি রেগুলেটরের সাথে। ওনারা অনেক এরিয়াতে যেটা আইনে এই মুহূর্তে এলিজিবল না কিন্তু ওনারা বলছেন উই আর ওপেন টু এক্সামিন ইট। ইভেন দে গন ইন টু দ্যাট লেভেল যে ভ্যালুয়েশনও যদি রাইট কোম্পানি হয় উই ওয়ান্ট টু লুক ইনটু ইট ইন। সো আমি মনে করি সেইটা জার্নিটা কন্টিনিউ করবে, এইটা আমার একটা জিনিস। আরেকটা সেকেন্ড, আমরা আর কি করতে পারি স্মার্ট ক্যাপিটাল মার্কেট করতে গেলে? অন অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যান্ড স্টক ব্রোকারের সাইড আমরা কিন্তু এখন টেকনোলজিকে ম্যাসিভলি এমব্রেস করছি। আমাদের যে শান্তা সিকিউরিটিজ স্টক ব্রোকারেজ, এই জুলাই মাসের 1 তারিখে আমরা মোবাইল বেসড স্টক মার্কেট প্ল্যাটফর্ম, ট্রেডিং প্ল্যাটফর্ম আনছি, যাতে মিলিয়ন্স অফ পিপল সে নিজেই স্টক মার্কেটে বাই করতে পারে, সেল করতে পারে, তার পোর্টফোলিও দেখতে পারে, তার প্রফিট দেখতে পারে, তার এভরিথিং ক্যান বি ডান। সো ওইটার একটা ম্যাসিভ ইনভেস্টমেন্ট হচ্ছে। আর অ্যাসেট ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিতে আমরা একটা ফাইন্যান্সিয়াল লিটারেসি ক্যাম্পেইন চালাচ্ছি। এই দেশে মানুষ কিন্তু আসলে বুঝে না যে অল্প অল্প করে আপনার 10 বছর ধরে সেভ করলে তার মেয়ের বিয়ের টাকা জমানো যায়, তার হেলথ কেয়ারের টাকা জমানো যায়, তার ফ্যামিলি এমার্জেন্সি টাকা জমানো যায়। সেই ফাইন্যান্সিয়াল লিটারেসির সাথে সাথে সেটাও মোবাইল অ্যাপ্লিকেশন বেসড একটা, আপনার ব্যাংকে যেরকম ডিপিএস করে মান্থলি 5,000 টাকা 10,000 টাকা জমায় মানুষ, সেরকম স্টক মার্কেট এটাকে বলে আপনার সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, এসআইপি। সেগুলোও কামিং। আমি মনে করি যে এই এসআইপি, মোর টেকনোলজি বেসড এসআইপি and more technology based stock market operations will give us more smart capital market. At the same time, if regulator and the merchant banks can work together to convince the business community and to solve their problems to come to the market in a easier way, I think our market cap to GDP এখন যে 17% আছে, আমরা টার্গেট করতে পারি যে আগামী 5 বছরে আমরা 30%-এ যাব। একটা 5 ইয়ার্স একটা টার্গেট নেওয়া উচিত আমাদের, যে আমরা প্রতি 5 বছরে ভিয়েতনাম যদি 53% হয়, বাংলাদেশ 5 বছরে কোথায় যাবে। আমরা যদি এইভাবে সবাই কাজ করি, আই এম শিওর দ্যাট আওয়ার ক্যাপিটাল মার্কেট উইল বি মোর, ইট উইল বি স্মার্ট ক্যাপিটাল মার্কেট। আরিফ ভাই, থ্যাংক ইউ। শামসুদ্দিন স্যারের কাছে যাচ্ছি যে আসলে এই জার্নিটাতে যদি আমাদের যেতে হয়, যে এই গোলটা আমরা যেতে যাচ্ছি, হ্যাঁ, অবভিয়াসলি সব স্টেক হোল্ডারেরই রোল আছে। আপনার মতে রেগুলেটরের রোল আসলে কি ওই এন্ড গোলে যাওয়া? আর কোনটা মানুষ আমরা মনে করছি রেগুলেটরের গোল, বাট আসলে রেগুলেটরের গোল না? মানে ইটস এ 2-sided কোয়েশ্চেন, বাট একটাই কোয়েশ্চেন। ইন্টারেস্টিং কোয়েশ্চেন। তার আগে একটা জিনিস আবারও বলা দরকার, সেটা হচ্ছে যে স্মার্ট ডেফিনেটলি হ্যাজ অ্যাবসলিউট রিলেশনশিপ উইথ টেকনোলজি, কিন্তু টেকনোলজি ইজ অ্যাকচুয়ালি আ টুল to assist the demand of that particular service. So আমি যদি মনে করেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ব্লকচেইন, ক্লাউড, ডেটা সব এনে দিলাম, কিন্তু তার যদি ইউজফুলনেস না থাকে, ইটস জাস্ট অ্যান এক্সপেন্ডিচার, ইট হ্যাজ নো ইউজ। সো আমাদেরকে সেই জায়গাটা যেতে হবে যেখানে একটা ডিমান্ড আছে, যেখানে একটা ডিমান্ড তৈরি হতে পারে।
তো সেই কাজটি আমাদের খেয়াল রাখতে হবে যে শুধু কিছু গ্যাজেট কেনা এবং কিছু সফটওয়্যার কেনা ইজ নট এনাফ। উই হ্যাভ টু find ways through which actually we can deliver the utility of those smart elements. Now, coming back to your question, অনেক ধরনের রেগুলেটরি জিনিস আছে যেগুলো সম্পাদিত, যেমন মনে করেন যে আমাদের একটা সিআইবি সিস্টেম আছে বাংলাদেশ ব্যাংকের, আমাদের আরজিএসসির একটা ডিজিটাল প্ল্যাটফর্ম আছে যেখানে আমরা জানি যে কোন কোম্পানিকে, আমাদের একটা এনআইডি আছে যেখানে আমরা জানি যে কার পরিচয় কি। সো সরকারের অনেক অ্যাচিভমেন্ট কিন্তু স্মার্ট বাংলাদেশ করার জন্যে একেবারেই হয়ে গিয়েছে, ইটস ফুললি ফাংশনিং। সো গভর্নমেন্ট হ্যাজ ডান দোজ কাইন্ড অফ প্রাইমারি সার্ভিসেস অ্যাভেলেবল ফর স্মার্ট ইকোনমি। নাও সেগুলোকে তো কনভার্ট করতে হবে টু কমার্শিয়াল ইউজেস, সেটা তো আর সরকার করবে না, সরকার ফ্যাসিলিটেট করবে, এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে, সেটি ডিমান্ড করতে হবে যারা ওই সার্ভিসটা চায়। তো সেই চাওয়ার জায়গাটা আমার মনে হয় আরও এনকারেজ করতে হবে, দ্যাট ইজ আ প্রবলেম। যেমন আমরা বলছি যে ব্যাংকে গেলে সেখানে খুব দ্রুত পাচ্ছে এবং আমাদের এক্সচেঞ্জের কাছে গেলে তাদের কাছে সময় লাগছে। এই যে ডিফারেন্সটার ভিতরে কিন্তু ইমিডিয়েট প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ দেয়ার ইজ এ ডিফারেন্স। ওখানে ব্যাঙ্কগুলো দ্রুত 2-1 মাসের মধ্যে করে দিচ্ছে, আর সিকিউরিটি এক্সচেঞ্জ সেখানে 2-3 মাস না হয়তো বা 5-6 মাস লাগিয়ে দিচ্ছে। রিজন দেখেন আলটিমেট ইম্প্যাক্টটা কোথায়, ব্যাংকের যে পরিমাণে ম্যাচুরিটি মিসম্যাচ হয় সেটা ইনক্রেডিবল, অ্যান্ড দ্যাট ইজ দি মাদার প্রবলেম অফ দি নন পারফর্মিং লো ইন দিস কান্ট্রি। সো ইট ম্যাসিভ প্রবলেমটা হচ্ছে যে যেই লেভেলে তারা দেখে সেই লেভেল দিয়ে প্রপার কতটুকু জাজ করা যায় ইজ অ্যান ইস্যু। সেই জন্য ব্যাংকিং সেক্টরও চাচ্ছে যে তারা মনিটারি প্রোডাক্ট ডেলিভার করতে, এবং সরকারের এটা একটি পলিসি অ্যাট দ্য মোমেন্ট। ইনফ্যাক্ট বাংলাদেশ ব্যাংক হয়তো বা নেক্সট মনিটারি পলিসি স্টেটমেন্টে সেটি নিয়ে আসবে যে monetary policy will facilitate monetary instruments for the companies, and the capital market will be facilitating the long-term demand of the market. সেটাও কিন্তু মাথায় আছে। প্রবলেম যেগুলো হয় দেখেন যে এই যে আমি বললাম এনআইডি, সিআইবি, আরজিএসসি, এদের সাথে আবার আমাদের বিসেকের কিন্তু ডাইরেক্ট ইন্টারাকশনটা নেই। তাহলে একটা সিআইবি আমাকে পেতে হলে সেটার জন্য আমাকে আপনার যে অ্যাপ্লিক্যান্ট তার কাগজ নিতে হয়, সেই ফর্মটা আমাকে আবার পাঠাতে হয়, বাংলাদেশ ব্যাংক সেটি দেখে, সেই রিপোর্ট আমার কাছে পাঠায়, হয়তো বা আমাকে এখন সফট পাঠায়, কিন্তু স্টিল আই হ্যাভ টু ওয়েট ফর দি হার্ড কপি কাইন্ড অফ থিং। সো এটার মধ্যে মনে করেন যে 2 সপ্তাহ চলে যাচ্ছে। সো এখন যদি আই হ্যাভ এ ডাইরেক্ট অ্যাক্সেস টু দ্যাট which is a branch in a very remote corner of the country is doing, so why the exchange বা কেন কমিশন পারবে না is a question. There must be some logic why we cannot access to that. কিন্তু এই যে প্রতিষ্ঠানগুলো তারা যদি আমাদের সাথে এই মাল্টি ডিরেকশনাল স্ট্রেট রিলেশনশিপটা করতে পারে, আর যেটা আমি ঢুকে তৎক্ষণাৎ আমি দেখতে পারি হু ইজ দি ডাইরেক্টর, আমাকে চিঠি লিখে জানতে হয় না, আমি বরঞ্চ এনআইডি ইজ বেটার, যে পরিচয়ের মাধ্যমে পয়সা দিয়ে যে কোনো সময় আমি অ্যাকচুয়ালি জানতে পারি, এবং সে কারণে আমাদের অ্যাকাউন্ট নিটা অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে বা ইন্টারন্যাশনালি বিও অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে খুব কুইকলি এখন আমরা করে দিতে পারছি অন দি, মানে দ্যাট ইজ এ স্মার্ট সলিউশন। ইনফ্যাক্ট তাৎক্ষণিকভাবে আপনি আপনার অ্যাকাউন্ট খুলে ফেলতে পারছেন। সো এই প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সংযোগটা আরও গভীরভাবে বাড়াতে হবে। এখানে আরও দুটো জিনিস বলে রাখা ভালো যে আমাদের ক্যাপিটাল মার্কেট কিন্তু আমি মনে করি তার যে প্রয়োজনীয় স্মার্টনেসটা প্রয়োজন সেটা কিন্তু তার কাছে ইতোমধ্যে আছে। এক্সচেঞ্জগুলো ইউজিং সফিস্টিকেটেড সিস্টেম, আপনার সেন্ট্রাল ডিপোজিটও আছে, সেন্ট্রাল কাউন্টার পার্টি ইজ কামিং আপ, এবং মনে করেন যে প্রত্যেকটা প্রতিষ্ঠান তার যে প্রয়োজনীয় কাজ সেটা এখন তাকে করতে হবে। যেমন দেখেন যে আমরা চাচ্ছি যে ব্রোকারেজ ফার্মগুলোর নিজস্ব একটা অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম থাকবে, আমরা অনেক প্রমোট করছি এটাকে, কিন্তু এটা পিক আপ করছে না। সো আমি পলিসি দিতে পারি, কিন্তু এটা তো যে ইউজ করবে তাকে তো অ্যাডপ্ট করতে হবে। দেখেন ইন্ডিয়াতে একটা ছোট প্রতিষ্ঠান
কয়েক বছরে প্রাইমারি ব্রোকারেজ হাউস হয়ে গেছে একটা, টু ব্রাদার্স কি জানি নাম আমি ভুলে গেলাম তাদের, তারা মানে জাস্ট ইউজিং দ্য সফটওয়্যার দে আর দি সিঙ্গল মোস্ট পাওয়ারফুল অ্যান্ড ইউজফুল ব্রোকারেজ ফার্ম। এখন যদি টেকনোলজিকে অ্যাডপ্ট না করে, আই এম থিঙ্কিং সামবডি ইজ অ্যাকচুয়ালি হাঞ্চিং, যে কোনো মুহূর্তে সে কিন্তু টেকনোলজি ইউজ করে সে ওই রকম একটা মার্কেটকে নিয়ে বড় বড় যারা এখন আছে তাদেরকে কিন্তু হারিয়ে যেতে হবে সেই ক্ষেত্রে। সো সেখানে ফার্মগুলোর একটা আসলে দায়িত্ব রয়ে গেছে। আমরা যেখানে রেগুলার হিসেবে যা যা প্রয়োজন সেগুলো করছি, মনে করেন যে আমরা নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ থেকে সফটওয়্যার নিচ্ছি বা বিভিন্ন জিনিস প্রকিউর করছি। সো আমাদের যতটুকু সাপ্লাই সাইডের দরকার ছিল, আই এম নট প্রোটেক্টিং মাই সেলফ ফ্রম ইউর কোয়েশ্চেন, আই এম সেইং দ্যাট উই আর ডুইং অ্যাজ মাচ অ্যাজ উই ক্যান, এবং যেখানে গ্যাপ আছে সেগুলোকে মিট করার জন্য আমরা প্রজেক্ট নিচ্ছি। যেমন আমাদের একটা উই হ্যাভ অলরেডি এ প্রজেক্ট উইথ দি আইসিটি মিনিস্ট্রি, যে আমরা একটা উই হ্যাভ এ $10 million project through which will be interoperable among all the stakeholders of the market. So it's already approved as a project and soon it's coming into operation in implementation. So supply এবং ডিমান্ড দুটোকেই অ্যাড্রেস করে আমাদেরকে আসলে প্রাইভেট যে সেক্টরকে আমরা সার্ভ করি, বোথ দি ইনভেস্টর অ্যান্ড ইনভেস্টি, তাদেরকে যেন আমরা এনকারেজ করতে পারি সেদিকে লক্ষ্য রাখতে হবে, এবং সেই জন্য সাপ্লাই সাইডের বাইরে ডিমান্ড সাইডকে আরও বেশি যেন এনকারেজ করা যায়, ডিমান্ড সাইড যেন আরও বেশি ডিমান্ড করতে পারে সেদিকে আমাদেরকে আসলে ফোকাস করতে হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আসিফ ভাইয়ের কাছে যাচ্ছি, সিমিলার কোয়েশ্চেন, যে আসলে স্টক এক্সচেঞ্জের রোলটা টু টেক আস ওয়্যার উই ওয়ান্ট টু গো আপনার মতো আসলে কি? ধন্যবাদ আসিফ। প্রথমে যেটা করতে হবে, বোথ দ্য স্টক এক্সচেঞ্জ দুটোই আছে দেশে, স্পিরিট অফ ডিমিউচুয়ালাইজেশনকে আপহোল্ড করতে হবে। দ্যাট শুড বি দ্য কোর স্পিরিট। কারণ যে স্পিরিটে করা হয়েছিল সেখান থেকে আমি মনে করি আমরা এখনও ডিজায়ার্ড অবজেক্টিভে এখনও পৌঁছাতে পারিনি। হ্যাঁ, আমরা পেপার শেয়ার ডিম্যাট করেছি সিডিবিএল এর মাধ্যমে। আমরা চেষ্টা চালাচ্ছি যেন আমরা একটা সেটেলমেন্ট সিস্টেম দ্বারা করাতে পারি, যাতে করে আমরা ডেরিভেটিভস, ইকুইটি অ্যান্ড কমোডিটি দুটোই আমরা সেটেল করতে পারি। নতুন যে কোম্পানি হচ্ছে সেন্ট্রাল কাউন্টার পার্টি বাংলাদেশ লিমিটেড, সেটার মাধ্যমে স্টক এক্সচেঞ্জগুলো এমব্রেস করেছে অটোমেটেড সিস্টেম। সিএসই 95-এ মিলেনিয়াম সিস্টেম কিনেছে, ডিএসি পরে ইনভেস্ট করেছে, ফার্দার ইনভেস্টমেন্ট হয়েছে। কিন্তু দেন এগেন ইটস এ কোয়েশ্চেন অফ মাইন্ডসেট। আমি মনে করি স্কাই ইজ দ্য লিমিট ফর বোথ দ্য স্টক এক্সচেঞ্জেস। যে আমি প্রথম রাউন্ডে যে কথাগুলো বলেছি, যে প্রযুক্তিগত ব্যবহার, শামসুদ্দিন ভাই যেটা বললেন, প্রযুক্তির তো অভাব নেই, বাট এটার ইমপ্লিমেন্টেশন করার জন্য যে মাইন্ডসেট, যে ভিশন দরকার, সেটা বোর্ড এবং ম্যানেজমেন্ট অফ দ্য বোর্ড দ্য স্টক এক্সচেঞ্জে সেই ভিশন থাকতে হবে। ওকে, দ্যাট ইজ নাম্বার ওয়ান। সেই লক্ষ্যে যদি আমরা পৌঁছাতে পারি তাহলে আমরা পারবো ইউজার ফ্রেন্ডলি প্ল্যাটফর্ম তৈরি করতে। মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা যেন বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পারি। এখন পর্যন্ত আমাদের দেশে আমাদের সেটেলমেন্ট একদিনে করতে পারি না। T+2, T+3, ইউ ক্যান্ট বাই আ শেয়ার দ্য সেম ডে অ্যান্ড সেল দ্য সেম ডে। তাহলে আমরা কোন পর্যায়ে আছি এখন? মানে অদৃশ্য যে শক্তিগুলো আছে, যেটার কয়টা কিছুটা আরিফ ভাই বললো, আই এম বিং ভেরি ফোর্থ রাইট, এখানে লুকানো চাপানোর কিছু নাই। আমাদেরকে একটু সেগুলো ওভারকাম করে উই হ্যাভ টু লুক এট দ্য বিগার পিকচার অ্যান্ড ফোর্সফুলি আমাদের এই জিনিসগুলো করতে হবে, নাহলে কিন্তু আমরা আমাদের ডিজায়ার্ড অবজেক্টিভে পৌঁছাতে পারবো না। এবং যদি আমরা পারি, সেখানে কাজ করার সুযোগ আছে। ক্রস বর্ডার ইনভেস্টমেন্টের কথা বলেছে তুমি, হ্যাঁ। তারপরে ইন্টার অপারেবিলিটির ক্ষেত্রেও কিন্তু অনেক জায়গায় আমাদের কাজ করার জায়গা আছে। আমাদের স্ট্যান্ডার্ডগুলো কিন্তু এখন অনেক জায়গায় অ্যালাইন্ড না, ওই জায়গাতে আমরা কাজ করতে পারি। ইনোভেশন স্যান্ডবক্স, নতুন প্রযুক্তি টেস্ট করার জন্য আমরা এইসব জায়গায় আমরা কাজ করতে পারি। আমি অ্যাসেট টোকেনাইজেশনের কথা আগে বলেছি। ইএসজি ডিসক্লোজার, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইটস কামিং। সুতরাং বোথ দ্য স্টক এক্সচেঞ্জেস মাস্ট প্রিপেয়ার দেমসেলফ সো দ্যাট আমরা ইএসজি ডিসক্লোজারের দিকে আমরা যেতে পারি। ডিজিটাল আইডেন্টিটি, কেওয়াইসি, নো ইয়োর কাস্টমার, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। অ্যাওয়ারনেস ক্রিয়েশন, এবং যত বড় আমাদের দেশে দুইটা বিআইসিএম এবং বিএএসএম এর মতো ইনস্টিটিউশন আছে, যেখানে আমরা পুঁজিবাজার সম্পর্কে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য ক্রমাগত কাজ করে যাচ্ছে। স্টক এক্সচেঞ্জগুলো নিজস্ব আছে, আমরাও চেষ্টা করে যাচ্ছি। আমরা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আমাদের
প্রভিশনাল পারমিশন দিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কমোডিটি এক্সচেঞ্জ এস্টাবলিশ করার জন্য, সে লক্ষ্যেও কাজ এগিয়ে যাচ্ছে। সাইবার সিকিউরিটি ক্রাউড ফান্ডিংগুলো আছে, সাইবার সিকিউরিটি কি অন্তর্জাল আমরা দেখলাম, এইসব জায়গাগুলোতে কিন্তু আমাদের কাজ করতে হবে। কিন্তু ওই সবই করা সম্ভব, কিন্তু মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। আমি মনে করি আমাদের পুঁজিবাজার, বিশেষ করে আমরা যারা দুটো স্টক এক্সচেঞ্জ আছি, উই হ্যাভ ওয়ে টু গো ইন দ্যাট এরিয়া, এবং কাজটা শুরু করতে হবে ভিশনারি একটা আউটলুক থেকে, যে আমরা এটা করতে চাই, এবং আমরা চাই লং টার্ম ফাইন্যান্সিংয়ের বিকল্প কোনো অল্টারনেটিভ হিসেবে যেন ব্যাংক না হয়। রেজওয়ান রহমান সাহেব বললেন 2041 লক্ষ্যমাত্রায় পৌঁছাতে হলে অবকাঠামোগত খাতে যে পরিমাণ বিনিয়োগের প্রয়োজন হবে, আমরা চাই সেটা সিংহভাগ আসবে এই ক্যাপিটাল মার্কেট থেকে, থ্রু ডিফারেন্ট ইনস্ট্রুমেন্টস, সো দ্যাট ইটস ইজি ফর ইনভেস্টার্স টু কাম অ্যান্ড ইনভেস্ট। একটা ট্রান্সপারেন্ট, একটা স্বচ্ছ মার্কেট প্লেস, তাদের ইন্টারেস্ট যেখানে প্রোটেক্টেড হবে, গ্যারান্টিড রিটার্ন না, বাট কিছু অ্যাকাউন্টেবিলিটি যেন সেখানে থাকে, এবং সেখানে রেগুলেটর, ডিএসসি, সিএসসি একসঙ্গে কাজ করবে। ধন্যবাদ। আসিফ ভাই, থ্যাংক ইউ। আমাদের আসলে সময় প্রায় শেষ। আমি শুধু এক লাইনে জামান ভাই থেকে একটা কোয়েশ্চেন আনসার চাই, 1 বা 2 লাইনের মধ্যে। হ্যাঁ, যে আপনার মতে টেকনোলজির যে রোলটা ইন ক্যাপিটাল মার্কেটস, ইজ ইট জাস্ট আ ফ্যাসিলিটার, নাকি এর থেকে বেশি কিছু? জাস্ট ইন ওয়ান সেন্টেন্স। It is a facilitator, but at the same time, you have to be able to open to the idea of embracing it. জামান ভাই, আপনার কাছে সেম প্রশ্ন। আমাদের অনেক সময় শেষ, বাট আমি ভেরি কুইকলি দুটো জিনিসের কথা বলি। এক নম্বর হলো ফান্ডামেন্টালি ক্যাপিটালাইজেশন আসে হলে গিয়ে কনজিউমার কনফিডেন্স থেকে। মানুষ যদি বিশ্বাস করে স্টক মার্কেটের উপরে, ওই স্টকের ভ্যালু বাড়ে, আর যদি বিশ্বাস না করে, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার সাবস্ট্যান্স আছে কি নাই। সো আই পার্সোনালি ফিল লাইক দ্যাট দিস ইজ ওয়ার উই নিড টু ইনভেস্ট আ লট মোর, অ্যান্ড আই সি এ গ্যাপ আউটসাইড ইন। অ্যাগেন এইখানে আমাদের কিছু গ্যাপ আছে। আরেকটা 2 নম্বর জিনিসটা হলো ডেটা। I don't think we are actually capitalizing data for our capital market, because that data is super smart and এই data is everywhere. আমরা ট্রানজ্যাকশনাল ভ্যালু দিচ্ছি, একটা কোম্পানি একটা জিনিস বিক্রি করলো, একটা মাল, সেটার উপরে বেস করে ওটার ভ্যালুয়েশন করতেছি। কিন্তু এই যে বিক্রি করার ফলে যে ডেটাটা প্রডিউস হচ্ছে, we're not actually capitalizing. বড় বড় পৃথিবীর বড় বড় কোম্পানিগুলো, you might already know that they capitalizing on the data. The consumer confidence, এইটার জন্য আমাদের প্রচুর কিছু কাজ করা দরকার, একটু কাজ করা দরকার। উই শুড বি কমিউনিকেটিং উইথ দ্যাম অ্যান্ড প্রপারলি। আর সেকেন্ডারি জিনিসটা হলো যে উই নিড টু স্টার্ট ইউজিং ডেটা ফর ক্যাপিটাল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ আসিফ ভাই, থ্যাংক ইউ অল দ্য ডিগনিটরিজ। খুব অসাধারণ ডিসকাশন ছিল, সিম্পল ল্যাঙ্গুয়েজে ক্যাপিটাল মার্কেট। আপনাদেরকে থ্যাংক ইউ জানাই। সামনে একটা গ্রুপ ফটো তুলবো, ন্যাশনাল প্রেসিডেন্টকে অনুরোধ জানাবো একটু গিফট হ্যাম্পারটা ট্রান্সফার করার জন্য। Uh,